কথাগুলো বলে আভা মেঘকে জড়িয়ে ধরে হামাও করে কেঁদে ওঠে। আভা যখন কান্না করছিল, মেঘ মিটমিট করে তার বন্ধ নেত্র যুগল উন্মুক্ত করে। বুলবুলি বলে ডেকে দিল। হঠাৎ বুলবুলি ডাকটা শুনতে আভা মুখ তুলে মেঘের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসল। বলল, পাখি তুই চোখ বন্ধ করিস না প্লিজ, চোখটা খোলে রাখ প্লিজ। আমি আমি কাউকে ডেকে আনছি, তোকে হসপিটালে নিয়ে যেতে হবে। প্রচুর ব্লিডিং হয়ে গেছে তোর, আরো বের হলে তোকে বাঁচানো মুশকিল হবে বাচ্চা। তুই চোখ বন্ধ করিস না প্লিজ, আমি আসছি। কথাটা বলে আভা বসা থেকে উঠতে যাবে। মেঘ তার হাতটা আঁকড়ে ধরে বলে, তুমি এত অস্থির হয়েও না বুলবুলি, তোমাকে ডাক্তার ডাকতে হবে না। আমি মনে হয় আর বাঁচবো না বুলবুলি। তোমাকে আমার কিছু কথা বলার আছে, যেগুলো শোনা তোমার জরুরি। কথাগুলো আগে শোনো। মেঘের কথাটা শুনতেই আভা বলে, আগে তোকে হসপিটালে নিয়ে যাই, তারপর শুনবো সবটা। আভা যখন কাউকে হেল্প বলে ডাকতে যাচ্ছিল, মেঘ তার হাতটা উঠিয়ে আভার মুখে চেপে ধরে আর বলে, দোহাই তোমার বুলবুলি, তুমি কাউকে ডাকতে চাও না প্লিজ, তাহলে ওরা সবাই চলে আসবে। আমার যে পরিণতি হয়েছে তা তোমার তা হোক, আমি চাই না। তুমি আমার কথাগুলো শোনো। মেঘের কথাগুলো শুনতে আভা বলে, তোর এই অবস্থা কে করেছে পাখি, বল আমায়, কিভাবে হলো এইসব? তুই তো পার্স নিতে এসেছিলি, তাহলে এইসব কেন হলো? কিছুক্ষণ আগেও আমি ট্রায়াল রুম থেকে 3টা লোককে বেরিয়ে যেতে দেখেছি। 3 জনের হাতে ছুরি ছিল। তোকে কি বৃদ্ধ লোকটা মেরেছে, সবটা বল না পাখি। মেঘ তখন মাথা নেড়ে হ্যাঁ বোঝায় আর বলতে শুরু করে, আমি যখন ট্রায়াল রুম থেকে পার্সটা নিয়ে ফিরতে যাচ্ছিলাম, হঠাৎ ওপাশ থেকে কয়েকজন লোককে বোমা নিয়ে কিছু বলাবলি করতে শুনেছিলাম। পুরো কথাটি শোনার জন্য দেয়ালে কান পাততে শুনি ওদের মাঝে একজন বলছে, বস পুরো কাজ একদম কমপ্লিট, পুরো মলে বোম লাগিয়ে দিয়েছি, 8 ঘন্টার মাঝে ব্লাস্ট হবে। তারপর অন্য একটা লোক যে ছিল শরীফ, সে বলল, বস কাল রাতে সিকিউরিটি গার্ড প্রথমে ঝামেলা করেছিল। আপনার কথা অনুযায়ী টাকা অফার করেছিলাম, নিতে যায়নি। পরে যখন বন্দুক দেখালাম রাজি হয়ে যায়। কথাটা শুনে তাদের বস একটা ক্ষীণ হাসি দেয়, বলে, বাহ বেশ, তো তাহলে সিকিউরিটি গার্ডও মিলিত হলো। যাই হোক, সব কিছু একদম পারফেক্ট হয়েছে, আমি দেখেছি। আর কিছু করতে হবে না, মল থেকে বেরোবার একটু পর টাইম অন করে দিবি, তাহলে খেল খতম। আমাদের প্ল্যানও সফল। খেয়াল রাখবি কেউ যেন ঘুণাক্ষরে জানতে না পারে। তারা 3 জন যখন এসব নিয়ে কথা বলছিল, তাদের পুরোটা কথা মেঘ শুনতে পেয়েছিল। 3 জনের মাঝে বস যে লোকটা ছিল, তার কথাটা মেঘের কেমন অতি পরিচিত লাগলো। তার মনে হচ্ছিল বস লোকটা তার অতি আপন কেউ। তৎক্ষণাৎ সময় ব্যয় না করে সে আরতিনের ফোনে ফোন করে, কিন্তু দুর্ভাগ্য আরতিন ফোন রিসিভ করেনি। অতঃপর মেসেজ পাঠিয়ে আভাকে কল করে। আভাকে যখন কল করে, প্রথমবার রিসিভ হয়নি। দ্বিতীয়বার রিসিভ হতেই মেঘ যখন আভাকে বলল, বুলবুলি 3 তলায় ট্রায়াল রুমে তাড়াতাড়ি আসো, মলে বোমলা। পুরো কথাটা বলার আগেই তার হাত থেকে কেউ ফোনটা কেড়ে নিয়ে এক আছড়ে ভেঙে গুঁড়িয়ে দেয়। হঠাৎ মেঘের হাত থেকে কেউ তার ফোনটা কেড়ে নিতে এসে যখন পিছু ফিরে মানুষটাকে দেখার জন্য, কে সে আর ফিরতে সে যা দেখে, এতে যেন তার অন্তরাত্মা কেঁপে ওঠে। সামনে থাকা ব্যক্তিটারও একই অবস্থা হয় মেঘকে দেখে। মেঘ যখন জিজ্ঞেস করতে যাবে, তুমি এখানে কি করছো, কথাটা বলার আগে একজন তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরপর 6 বার ছুরির আঘাতে ছোট্ট মেঘ ঘুমড়ি খেয়ে মেঝেতে পড়েছে। সামনে দাঁড়িয়ে থাকা বস ওরফে মেঘের সেই চিরচেনা ব্যক্তিটা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেঘের দিকে। মেঘকে মেঝেতে লুটিয়ে পড়তে দেখে তার কিছুটা খারাপ লাগে, তবুও সে মেঘের পাশে হাঁটু মুড়ে বসে। মেঘের কানে কানে বলে, আমাকে ক্ষমা করে দিস বাচ্চা, দায়িত্বের কাছে আমি মাথা নত। তোকে যদি আজ বাঁচিয়ে দিতাম, তাহলে আমাকেও আজ সব কিছু হারাতে হতো। এতদিনের গড়ে তোলা সাজানো গুটি নিমিষেই সব শেষ হয়ে যেত, যা আমি কখনো চাই না। তাই তোকে মরতে হলো। তুই বা কেন বেছে বেছে এই মলে আসলি? আর কোনো শপিং মল ছিল না বুঝি? এখন যখন এসেই পড়েছিস, তার উপর আমাদের সব কথা শুনে ফেলেছিস, তখন তো তোকে মরতেই হতো। সরি বাচ্চা, ক্ষমা করে দিস আমাকে। কথাগুলো বলে লোকটা সহ বাকি 2 জনকে নিয়ে ট্রায়াল রুম থেকে বেরিয়ে যান। তখনই আভা আসে আর 3 জনের হাতে রক্তাক্ত ছুরি দেখতে পায়। মেঘ আভার হাতটা আঁকড়ে ধরে বলে, বুলবুলি তুমি প্লিজ মল থেকে দূরে কোথাও চলে যাও, হাতে বেশি সময় নেই, যে কোনো মুহূর্তে বোমবাস্ট হতে পারে। আমাকে নিয়ে ভেবো না, আমি আর বাঁচবো না।
ছয়বার আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে। শেষ ছুরিটা আমার পেটে লাগলেও আমার মনে হয়েছে উনি আমার পেটে নয়, যেন আমার হৃৎপিণ্ডে ছুরির আঘাত করেছে। ওরা চায়নি আমি বেঁচে থাকি, তাই সব ব্যবস্থাই করে গেছে ওরা। কথাটা বলে মেঘ তার ডান হাতটা বাড়িয়ে দেয় আভার দিকে। আভা তাকিয়ে দেখে মেঘের ডান হাতের শিরার জায়গাটা এপার ওপার পুরোপুরিভাবে ছুরি দিয়ে কাটা। হাতের চামড়া ছিঁড়ে মাংস দুপাশে সরে ক্ষত জায়গাটা পুরো হা হয়ে গিয়েছে। এই নৃশংসতা দেখে আভার অন্তরাত্মা কেঁপে উঠল। বাচ্চা একটা মেয়েকে এতটা নৃশংসভাবে কেউ কখনো হত্যা করতে পারে? আদৌতে কি সে মানুষ নাকি পশু? বাচ্চা একটা মেয়ে ছয়বার ছুরি আঘাত, সাথে ডান হাতে শিরা পুরো ফোড় ভাবে কাটা। এতটা নৃশংসতা! আভা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো, মেঘ, ওই লোকটা কে ছিল? তুই চিনিস তাকে? আমাকে নামটা বল বাচ্চা, দয়া করে নামটা বল। আমি তোর মেহবার ভাইয়াকে সব বলবো। তুই একটা বার নামটা বল। আমি তার নাম বলতে পারবো না বুলবুলি, আমার নিজেরই এখনো মানতে ভীষণ কষ্ট হচ্ছে। লোকটা আমার আপন কেউ। ভাইও, মা, বাবা শুনলে মরেই যাবে। তুমি সময় নষ্ট না করে মল থেকে দূরে কোথাও চলে যাও বুলবুলি। আমি বাঁচবো না। তুমি আমার মতো পাগলামি করো না। তুমি মল থেকে চলে যাও, দোহাই তোমার। আমি কি তোকে ছাড়া কোথাও যাবো না মেঘ, তোকে সাথে নিয়ে তারপর যাবো আমি। কথাটা বলে মেঘকে ধরে উঠাতে যাবে। মেঘ আভাকে কসম দিয়ে বসে, তুমি যদি এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে না যাও, ভাইউর মরা মুখ দেখবে। তুমি চলে যাও, বেশি সময় নেই হাতে, তুমি যাও না। মেঘের এমন কসম দেওয়ার ফলে আভা নড়তে পারছে না, তবু বলল কসম ফিরিয়ে নিতে। মেঘ আভার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে পুনরায় বলল, বুলবুলি, কথা দাও তুমি আমার ভাবিপু হবে, আমার পুরো পরিবারটাকে দেখে রাখবে। আমি ছাড়া ছোট ভাইয়ার আর কোনো বোন নেই, তুমি তার ছোট বোন হবে। আমার মা বাবার খুব ভালো, তাদের কখনো আমার অভাব বুঝতে দিও না। তাদের মেয়ে হয়ে থাকো। মেয়েরা ভাইয়াকে আগলে রেখো। ভাইও একটু রাগি কিন্তু খুব ভালো। বলো, আমার সব কথা রাখবে। ধরে নাও এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। আমার চাওয়াটা পূরণ করবে প্লিজ। আভা মেঘকে ঝাপটে ধরে বলল, কথা দিচ্ছি বুলবুলি, আমি তোর সব কথা রাখবো, তোর সব ইচ্ছে পূরণ হবে। আমাকে লাস্ট একটা কথা বল, তিনজনের মধ্যে যে লোকটা কিছুটা বৃদ্ধ বয়সে ছিল, উনি কি তোর হত্যাকারী? এটা অন্তত বল প্লিজ পাখি। আভার কথার প্রেক্ষিতে মেঘ তার মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতে তার চোখের কার্নিশ পেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে আভার হাতে। আমার কথাটা শেষ করার আগেই আভার দুহাত শেষ নিঃশ্বাস ত্যাগ করে নেয়। মেঘের কথা বুঝতে না পেরে আভা মাথা তুলে তাকাতে দেখে মেঘ আর নেই। মেঘের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে কিছুক্ষণ চোখের পানি ফেলল আভা। মেঘকে ঝাপটে ধরে পুরো আঁখি আননে চুমু দিতে থাকে। হতবার মেঘকে ওই অবস্থায় রেখে মল থেকে দ্রুত বেরিয়ে পড়ে আভা আজ এতটা অসহায়, সে না পেরেছে তার পাখিটাকে বাঁচাতে, না পেরেছে তার দেহটাকে সাথে করে নিয়ে যেতে। মল থেকে দৌড়ে বেরিয়ে বেশ খানিকটা পথ এগোতেই হঠাৎ তার মনে পড়ে আভা মেঘের পরিবার সম্পর্কে কিছুই জানে না। জানার মাঝে সে শুধু জানে মেঘের ভাইয়ের নাম মেহরাব আর তাদের বাসা পুলিশ লাইনের আশেপাশে। যেহেতু এক সপ্তাহ পরে মেঘের পুরো পরিবারের সাথে আভার সামনাসামনি দেখা হতো, তাই সে কখনো মেঘের পরিবার সম্পর্কে জানতে চায়নি। আজ মনে হচ্ছে সে অনেক বড় ভুল করে ফেলেছে। হঠাৎ মেঘের ফোনের কথা মনে পড়তেই মলের দিকে এগিয়ে কিছুটা পথ আসতেই চোখের পলকে পুরো শপিং মল ব্লাস্ট হয়ে গেল। ব্লাস্টজনিত কারণে এক প্রবল ধাক্কায় আভা ছিটকে গিয়ে পড়ে মল থেকে কয়েক কিলোমিটার দূরে। পড়তে কিছু একটা সাথে তার মাথা আঘাত পাওয়ার ফলত সেথায় সেন্সলেস হয়ে পড়ে আভা। কুমিল্লা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তৃতীয় বর্ষের স্টুডেন্ট আরতি। কুমিল্লা ইউনিভার্সিটি থেকে নিউ মার্কেটের দূরত্ব প্রায় 22 বা 23 কিলোমিটার। আর দিনের ক্লাস শেষ হবে দুপুর 1টায়। অপরদিকে মেঘ মেসেজ করে প্রায় 12টার কাছাকাছি। এত সময়ের ব্যবধানে আরতি তার অতি প্রিয় মানুষটাকে চিরতরে হারিয়ে ফেলল, অথচ সে বিন্দু মাত্র আজ করতে পারল না। ক্লাস শেষে ভার্সিটি থেকে বেরিয়ে আরতি তার ফোন হাতে নিতে দেখল মেঘের মেসেজ। হঠাৎ ফোনের মেসেজ দেখে একটা হাসি দিয়ে মেসেজটা ওপেন করতে আরদিনের সর্বাঙ্গ কেঁপে উঠল। সর্বপ্রথম মনের মাঝে উকি দিল, মেঘ ঠিক আছে তো? তৎক্ষণাৎ নিজের বাইকটা নিয়ে নিউ মার্কেটের
তৎক্ষণাৎ নিজের বাইকটা নিয়ে নিউ মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে। বিশ্ব রোড পেরিয়ে টমছম ব্রিজের কাছে আসতে জ্যামের কবলে পড়ে আর্থিক। জ্যামে আটকে পড়ায় কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তাকে। অপেক্ষারত অবস্থা হঠাৎ ডানে বর্ণিতে শুনতে পায় টিভিতে ব্রেকিং নিউজ চলছে। আজ দুপুর 12টা নাগাদ নিউ মার্কেটে বোম ব্লাস্ট হয়। মলে থাকা অর্ধশত লোক নিহত হয়, আহত হয় 600-র অধিক। নিহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নেওয়া হয়েছে। আহতদেরকে আশেপাশে থাকা সকল হসপিটালে ভর্তি করানো হয়েছে। কিভাবে হলো, কোথা থেকে এই বোমা আসলো, কারা এই কাজ করেছে, কখনো কেউ জানতে পারেনি। এটা কি আতঙ্কবাদীদের কাজ নাকি জঙ্গি গোষ্ঠীর, কেউ ধারণা করতে পারছে না। বিস্তারিত পরবর্তী খবরে জানানো হবে। পুরোটা নিউজ আর দিন খুব মনোযোগ দিয়ে শুনল। একবার নিউজের দিকে তাকাচ্ছে, একবার নিজের ফোনে থাকা বোনের মেসেজটা দেখছে। দুটোই নিউ মার্কেট। ঠিক আছে তো, ভেবে ভেবে অস্থিরতা, তার হাত পা যেন অসাড় হয়ে পড়েছে। জ্যাম ছুটতে আর দিন তার বাইকের সর্বোচ্চ স্পিডে নিউ মার্কেট এসে পৌঁছায়। ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। টিভিতে সেই নিউজ দেখতে পান মিসেস চৌধুরী। তিনিও বিলম্ব না করে মিস্টার চৌধুরীকে ফোন করে সব খুলে বলেন, সাথে মেঘ আর বুলবুলির কথাও বলেন। আভার আসল নাম কেউই জানে না, সবাই মেঘের মতো বুলবুলিই ডাকে আভাকে। মিস্টার চৌধুরী মেয়ের কথা শুনে অফিসের কাজ ফেলে ছুটে যান নিউ মার্কেটে। এদিকে মিসেস চৌধুরীও নিধিরকে ফোন দিয়ে সব জানিয়ে তিনিও নিউ মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সারাটা পথ ওনার বুক দুরুদুরু করছিল, শত হলেও মায়ের মন। উনি যেন কিছুটা হয়েও আন্দাজ করতে পারলেন ওনার মেয়ে, ওনার কলিজার টুকরো মেঘ ভালো নেই। গাড়িতে বসারত অবস্থায় তিনি কান্না শুরু করে দিলেন। অপরদিকে আর দিন আশেপাশে সব হসপিটালে মেঘকে খুঁজে কিন্তু কোথাও পায় না। শেষে বাকি থাকে কুমিল্লা মেডিকেল কলেজ, সেখানে নিহতদের নিয়ে যাওয়া হয়। আর দিনের ভয় হচ্ছিল, কিন্তু এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। অগত্যা সে মেডিকেল হাসপাতালে যায়, আর সেখানেই মেঘের ছিন্ন ভিন্ন ক্ষত বিক্ষত দেহটার সন্ধান পায়। ডিএনএ টেস্ট করে মেঘের বডিটা বাসে নিয়ে যায়। সেদিনটা ছিল চৌধুরী বাড়ির জন্য কালো দিন, যে দিনটা কেউ ভুলতে চেয়েও কখনো ভুলতে পারবে না। বর্তমানে অতীতের সমস্ত ঘটনার পুনরাবৃত্তি হতে চৌধুরী বাড়িতে আরও একবার শোকের ছায়া নেমে এলো। 4 বছর আগের সে কালো দিনের চেয়েও আজকের দিনটা যেন অত্যন্ত ভয়ঙ্কর আর অসহ্যনীয় লাগছে সকলের কাছে। বর্তমানে আভার মুখে মেঘের হত্যার কথা শুনে চৌধুরী বাড়ির প্রতিটা মানুষের মনে যেন কোনো এক তাণ্ডব বয়ে যাচ্ছে। নিধির আর মিস্টার চৌধুরী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বললেন আভার কথায়। নিধির বলল, ভাবি আপু, আমরা তো ভেবেছিলাম সেদিন তুমিও মেঘের সাথে মারা গিয়েছিলে। তোমার ব্যাপারে কোনো ধারণা না থাকায় তোমার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারিনি। ভেবেছিলাম তুমিও মেঘের মতো। তারপরও আমরা তোমার আর্ট স্কুলে গিয়ে খোঁজ করেছিলাম, কিন্তু ওখানকার টিচাররা বলেছিল তুমি নাকি কয়েক মাস স্কুলে যাওনি, হঠাৎ উধাও হয়ে গেছো। তখন শিওর হই যে তুমিও হয়তোবা মেঘের সাথে মারা গেছো, কিন্তু এখন তো দেখছি পুরো আলাদা ব্যাপার। ভাইয়া, সেদিন আমিও মরে যেতাম। শুধু পাখির কসমের কারণে আমাকে মল ছেড়ে চলে আসতে হয়েছিল। মল থেকে বেরিয়ে অনেকটা পথ চলে আসতেই মনে পড়ে আমি তোমাদের সম্পর্কে তেমন কিছুই জানি না। জানার একমাত্র উপায় মেঘের ফোন। তাই আমি যখন মলের দিকে ফিরে যাচ্ছিলাম, উদ্দেশ্য ছিল মেঘের ফোনটা নেওয়া। তখন মলের দিকে কিছুটা এগিয়ে আসতে সমস্ত বোমগুলো একত্রে ব্লাস্ট হয়। ব্লাস্টের কারণে আমি মল থেকে অনেকটা দূরে ছিটকে পড়ি। তখন আমার মাথা কিসের সাথে বাড়ি লেগেছিল আমি জানি না। তৎক্ষণাৎ অচেতন হয়ে পড়ি আমি। যখন চোখ মেলি ততদিনে বেশি দেরি হয়ে গিয়েছে। চোখ মেলতেই দেখি ঢাকার এক হসপিটালে বেডে শুয়ে আছি আমি। যখন মা বাবা জিজ্ঞেস করে আমি এখানে কেন, তখন মা বলে 4 মাসেরও বেশি সময় আমি ঢাকার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় পড়ে আছি। সেদিন কেউ একজন আমাকে সেই অচেনা জায়গায় আহত পেয়ে হসপিটালে ভর্তি করিয়েছিল। ব্লাস্টের নিউজ শুনে আব্বু মা আমাকে খুঁজেছিল, কিন্তু পায়নি। বোম ব্লাস্ট হওয়ার 2 দিন পর পিয়ারলেস হসপিটাল থেকে তারা আমাকে খুঁজে বের করে। সেখানে অজ্ঞাত ছিলাম বলে তেমন চিকিৎসাও হয়নি। পরে আব্বু আম্মু ঢাকায় নিয়ে আসেন। সেখানে 4 মাস চিকিৎসার পর আমার জ্ঞান ফিরে। ডক্টর নাকি বলেছেন প্রবল বেগের ধাক্কা খেয়ে ভারী কোনো বস্তুর সাথে আঘাতে আমার মাথার পিছনে বেশ ইফেক্ট পড়েছে, তাই সুস্থ হতে বেশি সময় লেগেছিল। সুস্থ হওয়ার পর
তোমাদের খোঁজার চেষ্টা করেছিলাম আমি, কিন্তু পাইনি, কারণ আমি তোমাদের সম্পর্কে কিছুই জানতাম না। তোমাদের খুঁজে বেড়ানো, মেঘের জন্য দিন রাত কান্নাকাটি করা, সাথে আমার এসএসসি পরীক্ষা, সব মিলিয়ে মাথায় যখন বেশি প্রেশার পড়তো তখন প্রচন্ড মাথা ব্যথায় আমি নাকি পাগলের মতো আচরণ করতাম, যা আমার সহ্য করতে পারতো না। সেই কারণেই এসএসসি পরীক্ষা পর আমাকে কুমিল্লা থেকে নানুর বাসায় চট্টগ্রামে পাঠিয়ে দেয় আব্বু। সেখানে একটা সুস্থ হই কিছুটা আমি, আর সেখান থেকেই আফির সাথে আমার বন্ধুত্ব হয়। এক নাগারে কথাগুলো বলে আফা তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। পুনরায় বলতে লাগলো, মা আমায় ক্ষমা করে দিও, আমি তোমার কলিজার টুকরোকে বাঁচাতে পারিনি মা, আমি চেয়েও পারিনি। আমি পৌঁছাবার আগেই মেঘের যা ক্ষতি করার করে ফেলে ওরা। আমার কথায় মিসেস চৌধুরীও কান্না শুরু করে। নিধির সব শুনে আরদিনকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোন বন্ধ পায়। মিস্টার চৌধুরীও চেষ্টা করেন আরদিনকে ফোনে পাওয়ার, দুজনেই ব্যর্থ হন। নিধির হঠাৎ আমার কাছে এসে বলে, ভাবি আপু, তুমি বলেছিলে মেঘকে যে খুন করেছে তুমি তাকে চেনো, তাকে দেখলে এখনো চিনতে পারবে কি তুমি? সমস্যা হবে না তো? নিধিনের কথায় তৎক্ষণাৎ আভা জবাব দিল, ওই লোকটাকে আমি জীবনেও ভুলবো না ভাইয়া। ওই পাপিষ্ঠকে চাইলেও আমি কোনো দিনও ভুলতে পারবো না। ব্যাস, এখন শুধু ভাইয়া আসার অপেক্ষা, তারপর যা করার ভাইয়াই সব করবে। কারণ মেঘের জন্যই ভাইয়ার আর্মিতে জয়েন করেছে। ওদের কাউকে ছাড়বে না ভাইয়া, কাউকে না। অপরদিকে আজ প্রায় 4 বছর পর দেশের মাটিতে পা রাখলেন মিস্টার মিনহাজুল শেখ। কোনো এক অজ্ঞাত কারণে তিনি দেশ ছেড়ে বিদেশ পাড়ি জমিয়েছিলেন। দেশের মাটিতে পা রাখতেই তিনি ভালো লাগা, মন্দ লাগা দুটোই অনুভব করল। প্রিয় মানুষটাকে 1 সপ্তাহ না দেখে, তার সাথে কথা না বলে আর দিনের মনে হচ্ছে সে যেন হাঁপিয়ে উঠেছে। অক্সিজেনের অভাবে মানুষ যেমন একটু বাঁচবার আশায় ছটফট করে না, তেমনি আর দিনও তার এই ধরনীকে এক ঝলক দেখবার আশায়, তার সাথে একটু কথা বলার ইচ্ছে মৃত্যু যন্ত্রণার ন্যায় ছটফট করছে। মনে হচ্ছে আর এক মুহূর্ত অপেক্ষা করা তার পক্ষে অসম্ভব। এমনিতে সে এই ধরনের প্রেমে উন্মাদ, গত 1 সপ্তাহের অনুপস্থিতিতে সে ভালোবাসার সীমারেখা যেন আরো শতগুণ বৃদ্ধি পেয়েছে। সময় অসময়ে তার কথা ভেবেছে, মেয়েটাকে নিজের থেকে দূরে রাখতে পারবে না বিধায় সে প্রথম দেখার 1 সপ্তাহের মাঝে বিয়ে করে নিয়েছিল। অথচ আজ 1 সপ্তাহ তার এই ধরনের সাথে কথা না বলে আছে, তাকে না দেখে 7টা দিন বার করেছে। পরিবারের সাথেও সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। অফিসে তার যাবতীয় সকল কাজ শেষ। হাতের ক্ষতটা শুকানোর জন্যই বেশি সময় লেগেছে, না হয় অনেক আগেই তার এই ধরনের কাছে চলে যেত। ফোন বন্ধ রেখেছে। যদি জিজ্ঞাসা করে সে কেমন আছে, তাহলে না পারবে মিথ্যে বলতে, না পারবে সত্যিটা বলতে। যার দরুন 1 সপ্তাহ সময় নিয়ে নিজেকে সুস্থ করে তুলেছে। আজ ফাইনালি বাড়ি যাচ্ছে, আর মাত্র কিছু সময়ের বাকি। অতঃপর পরিবারের ভালোবাসা আর এই ধরনের সাক্ষাৎ মিলবে। প্রথম মা একটু বকাঝকা করবে, কিন্তু পরক্ষণে সব ভুলে ব্যস্ত হয়ে পড়বে ছেলের শরীরের যত্ন নিতে। কিচেন রুম থেকে ড্রয়িং রুম, ড্রয়িং রুম থেকে কিচেন রুম, পুরোটা সময় দৌড়াদৌড়ি করবে। আর অন্বেষা, সে কি রাগ করে থাকবে এতদিন কথা না বলার কারণে? নাকি ভালোবেসে একটু কাছে ডেকে নেবে? তত ভাবতে ভাবতে আর দিন অফিস থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়, সাথে সিয়ামও রয়েছে। অথচ আর দিন জানেই না 1 সপ্তাহের ব্যবধানে তার জীবন সম্পূর্ণরূপে অন্যদিকে মোড় নিতে যাচ্ছে। আজ 1 সপ্তাহ হতে চলল, আর দিনের কোনো খোঁজ খবর নেই। না আছে ফোন, না আছে কোনো বার্তা, কিছুই। ফোন করার চেষ্টা করলে ওপাশ থেকে বারংবার একই শব্দ ভেসে আসে, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। এই একই শব্দ টানা 7 দিন ধরে শুনতে শুনতে আভার কান পুরো পৌঁছে যাবার উপক্রম। রাগে গিচকিচ করতে করতে বলল, আমরা সকলেই তার টেনশনে মরছি, অথচ জনাব সব রকম যোগাযোগ বন্ধ করে বসে আছেন তিনি। বাজে লোক একটা, আসুক এবার। না জানি উনি কেমন করে আছেন, কেমন আছেন সে, ভালো আছেন তো? এত বছর পর মানুষটাকে পেলাম, আর হারাতে চাই না। উনি যেন সুস্থ থাকেন আল্লাহ। এইদিকে আমার হয়েছে রাজ্যের যত জ্বালা। একদিকে জামাই টেনশন, অন্যদিকে মুনা না টুনা আজ 2 দিন যাবত তাদের বাড়িতে রয়েছে। সম্পর্কে 8 দিনের মামাতো বোন একটু পর এসে জিজ্ঞেস করবে, 8 দিন কেন আসছে না ফুপি, ও কোথায় আছে, ও কি জানে না আমি এসেছি? যত সব ন্যাকার ষষ্ঠী। 2 দিন ধরে সেই এক মালা জপতে জপতে বাড়ি শুদ্ধ লোকের মাথা কান পচিয়ে দিয়েছে মেয়েটা। ইচ্ছে তো করছে ওই মুনার বাচ্চাকে লবণ খাইয়ে মেরে ফেলে একদম। এর ন্যাকামো দেখলে বাঁচি না আমি। জামাই আমার, টেনশন হবে আমার।
অথচ মুনাকে দেখে মনে হচ্ছে আমার চেয়ে ওর বেশি টেনশন হচ্ছে, যেন জামাইটা ওর ঢং দেখলে গা জ্বলে ওঠে। মরণ, মার চেয়ে মাসির দরদ বেশি। এক সপ্তাহ আগে আমেরিকা থেকে দেশে ফিরা মুনা ও তার বাবা মিনহাসুল শেখ। মিনহাসুল শেখ আর কেউ নন, আরদিনের ছোট মামা। আরদিনের মার 3 ভাই 1 বোন। তার বড় মামা রওনাক শেখ, 2 কন্যার পিতা। বড় মেয়ে সায়রা শেখ, ছোট মেয়ে ফারিসা নাসরিন শেখ, দুজনেই বিবাহিত। আরদিনের আম্মু তৃতীয় রাজীব শেখ, ওনার 1 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আশরাফ শেখ, পেশায় ইঞ্জিনিয়ার। মেয়ে নুসাইবা তানচিদ, বিবাহিত। অতঃপর মিনহাসুল শেখ, পেশায় তিনি একজন পলিটিশিয়ান। তিনি বিপদলী। 7 বছর আগে ওনার স্ত্রী মারা যান। সকলে জানে ওনার স্ত্রী হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। সত্যি কি তিনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন নাকি অন্য কোনো কারণে? উপরওয়ালাই ভালো জানেন। ওনার 1 কন্যা মোনালিসা নওয়াজ, তার নাম মুনা। সে আরদিনকে ছোটবেলা থেকে পছন্দ করে। 1 সপ্তাহ হয়েছে দেশে ফিরেছে। তার মধ্যে 2 দিন আগে আরদিনের জন্য তাদের বাসায় এসেছিল। আসতে ইলাহি কাণ্ড। আরদিনের বিয়ে হয়েছে শুনে সে পারছে না চৌধুরী বাড়িতে আগুন লাগিয়ে দিতে। আভাকে সামনে পেলেই তার ইচ্ছে করছে গিলে ফেলতে। আভাও কম কিসে, এত বছর যার জন্য অপেক্ষায় ছিল অবশেষে তাকে পেয়েছে, তাকে কি এত সহজে ওই মুনার জন্য ছেড়ে দেবে? কখনো না। জীবন থাকতে তো নয়, কদাপি নহে। 2 দিন আগে ফুপ্পি, নিধির, আরদিন, কোথায় তোমরা? দেখো আমি এসে পড়েছি। অপরাহ্নকালে ড্রয়িং রুমে বসে মিসেস চৌধুরী, নিধির, আভা 3 জন মিলে পপকর্ন খাচ্ছিল আর হাসি মজা করে টিভি দেখছিল। হঠাৎ কারো আওয়াজ পেতে 3 জনই পেছনে ফিরে তাকায়। আভা তাকিয়ে দেখে একটা মেয়ে হাসি হাসি মুখে লিভিং রুমের দরজার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটার বয়স তার চেয়ে একটু বেশি হবে। পরনে লেভেন্ডার কালারের টপস আর জিন্স, পনে টেইল করে চুলগুলো বেঁধে রেখেছে। আভা মেয়েটাকে চিনতে না পেরে নিধিরকে খোঁচা মেরে জিজ্ঞেস করে, এই আপুটা কে ভাইয়া? আসছে আয়লা, না জানি এখন কি করে বসে। জীবনটা একদম তেনা তেনা করে দিবে এই মেয়ে। সুখ শব্দটি যে ক্ষণস্থায়ী, এই মেয়ে তার জলজান্ত প্রমাণ। বেড়ানোর জন্য আর কোনো বাড়ি পেল না মোনা আপু। হ্যাঁ, বেছে বেছে আমাদের বাড়িটাকে তোমার টার্গেট করতে হলো। নিধির আপন মনে বিড়বিড় করে কথাগুলো বলছে। হঠাৎ হাতে ব্যথা অনুভব করতে ভ্রু কুচকিয়ে তাকাতে দেখে তার দিকে তাকিয়ে আছে। নিধির জিজ্ঞেস করে, কি হয়েছে ভাবি আপু, মারছো কেন? মারবো না তো কি করব? সেই কখন থেকে জিজ্ঞেস করছি এই আপুটাকে, কিন্তু আপনি জবাবই দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে চিমটি কেটেছি। কে এই আপুটা? দেখতে ভারী মিষ্টি। আপনার কি হয় উনি? মিষ্টি না, বোম্বাই মরচ একটু পরেই টের পাবে। ও হে, উনি তোমার আপু না, কম্পিটিশন। বোম্বাই মরিচ কম্পিটিশন? কি যাতা বলছেন, কিছুই বুঝতে পারছি না, খুলে বলবেন? একটু পর নিজেই দেখে নিও, তখন সব বুঝতে পারবে। শুধু বুঝবে না, রীতিমতো 2 জন মিলে চুলোচুলি শুরু করে দিবে। একটু সবর করো, সবুরে মেওয়া ফলে ভাবি আপু। কথাটা বলে নিধির একটু হাসার চেষ্টা করে। ফিরে ছাড়া এখন থেকে আভার জন্য কষ্ট পেতে শুরু করেছে। এতক্ষণ হাসি খুশি থাকা মিসেস চৌধুরীর উজ্জ্বল আনন্দে মুহূর্তে আধার নেমে আসলো। ভাইয়ের মেয়ে আসাতে উনি আনন্দে চেয়ে আতঙ্কিত বেশি। মুনা না এসে সাইরা, ফানিজা বা নুসাইবা যদি আসতো আজ উনার সুখের বাঁধ ভাঙত। কিন্তু মুনা যতই অপছন্দ করুক, ভাইয়ের মুখে অগত্যা উনি জোরপূর্বক হাসি মুখে বসা থেকে উঠে মুনার দিকে এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করলেন। ড্রয়িং রুমে এনে বসিয়া মারিয়াকে ডেকে বলে মুনার জন্য জুস নিয়ে আসতে। মা ডাক শুনতে পেয়ে মারিয়া জুস আনতে চলে যায়। মুনা নিধিরের সাথে কথা বলতে বলতে হঠাৎ আভার দিকে চোখ পড়ে। জিজ্ঞাসা করে, ফুপি, মেয়েটা কে? আগে তো কখনো দেখিনি। নিধিরের গার্লফ্রেন্ড নাকি? আকস্মিক এই অজ্ঞাত মেয়ের মুখে এমন অবাস্তব কথা শুনে হেঁচকিয়ে ওঠে আভা। তৎক্ষণাৎ বলে ওঠে, ভুল ভাবছেন আপু, আমি নিধির ভাইয়ার গার্লফ্রেন্ড নই। আমি হচ্ছে নিধির ভাইয়ার বড় ভাইয়ার বউ, অন্বেষা মেহরিন আভা, ওনার ভাবি। কথাটা বলে সরল মনে একটা হাসি দিল আভা। আভার কথা শুনে মুনা স্বাভাবিকভাবে ওহ উচ্চারণ করে। আচমকা নিধির ভাইয়ার বড় ভাইয়ের বউ কথাটার মানে বুঝতে বসা থেকে লাফিয়ে উঠে কি বলে একটা গগন বিদারি চিৎকার করে। কি যাতা বলছো? আর্জেন্ট কখন বিয়ে করলো? ফুপিও যা বলছো তাকে সত্যি? মিসেস চৌধুরী মাথা নেড়ে হ্যাঁ বোঝালেন। তা দেখি মুনা রীতিমতো রেগে মেগে আগুন।
এ সময় মারিয়াও আসে জুস নিয়ে। জুসটা মোনার দিকে বাড়িয়ে দিয়ে বলে, দিদিমণি আপনার জুস। কথাটা বলতে দেরি, জুসের গ্লাসটা ফেলতে দেরি করেনি মোনা। মোনার এমন ব্যবহার দেখে আভা বেশ অবাকই হয়। সে বুঝতে পারছে না সে কেন এমন করছে। তখন মোনা যা বলে তা শুনে আভার ভীষণ কষ্ট লাগে। তোমরা এই কালো মেয়েকে আরো দিনের জন্য পছন্দ করলে ফুপি? তোমাদের কি রুচিবোধ বলতে কিছু নেই? তুমি জানতে না আমি আরো দিনকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই? পাপা বলেছিল আরো দিনের সাথে আমারই বিয়ে হবে, তাহলে এমন কেন হলো ফুপি? উত্তর দাও। মিসেস চৌধুরী বললেন, আভাকে আমরা নই, আরডিনি পছন্দ করেছে, আর আমাদেরও আভাকে ভীষণ পছন্দ, তাই না করিনি। যে আভাকে নিয়ে সংসার করবে তার যদি সমস্যা না থাকে তাহলে আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। আভা কালো নয়, শ্যামবর্ণ। আমাদের পরিবারের প্রতিটি মানুষ আভাকে ভীষণ ভালোবাসে। তার চেয়ে বড় কথা যেটা, ভুলে যেও না যে আমি মানে তোমার ফুপি, আমিও কিন্তু শ্যামবর্ণ। রুচি নিয়ে কথা বলছো? তোমার ফুপা কিন্তু আমাকে ভালোবেসেই বিয়ে করেছে। যার জন্য তুমি পাগল আরডিন, সেও কিন্তু আমারই ছেলে। তাই রুচিবোধ নিয়ে কথা না বললেই ভালো হবে। এতদিন পর ফুপির বাসায় বেড়াতে এসেছো, ভালো কথা। কোনো রকম সিন ক্রিয়েট না করতে চাইলে থাকতে পারো, আমাদের সমস্যা নেই। তবে শর্ত একটাই, সিন ক্রিয়েট করবে না। আভাকে নিয়ে তো কখনোই না। কথাগুলো বলে তিনি আভার দিকে এগিয়ে যান। আভার অশ্রু জলে সিক্ত নেত্রপল্লব মুছে দিয়ে নিজের রুমে যেতে আদেশ করেন। শাশুড়ি এমন আদর মাখা ভালোবাসা পেয়ে আভা তার শাশুড়িকে প্রবল আলিঙ্গন করে, অতঃপর নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। অপরদিকে মুনা তা দেখে আগুনের লাভার ন্যায় রূপ ধারণ করে। মনে মনে ডিসিশন নেয় সে যাবে না এ বাসা ছেড়ে, এখনই থাকবে এবং যা করার সব গোপনেই করবে। রাতে যখন নিধির মুনার সম্পর্কে সবকিছু খুলে বলে, মুনা আরদিনকে ছোটবেলা থেকেই পছন্দ করে, কিন্তু আরদিন তাকে পছন্দ করে না। মুনার অতিরিক্ত রাগ আর ডাকামির কারণে। মুনার ইচ্ছে আরদিনকে বিয়ে করার, তার মামাও তাই চান। একমাত্র মেয়ে, তার উপর মা হারা, তাই তিনি মেয়ের জেদের কাছে সবকিছু শোনার পর আভাও নিজেকে শক্ত করে নেয়। সে কোনোদিনে আরদিনকে হারাতে পারবে না। মরতে মরতে বেঁচেছে তাকে হারানোর জন্য নয়। সেই থেকে দুজনের মাঝে স্নায়ু যুদ্ধ চলছে। সে যখন পারছে সুযোগ বুঝে একে অপরকে ডাম্প করার চেষ্টা করছে। কারো কি মন খারাপ? ভীষণ। আমি কি তার মন খারাপ দূর করতে পারি? একদম না। মেজর সাহেব আসলে এমনি মন ভালো হয়ে যাবে, কাউকে রাগ ভাঙাতে হবে না। কেউ চাইলে মেজর সাহেবকে আমি এনে দেওয়ার ব্যবস্থা করতে পারি। যার মন খারাপ সে কি চায় মেজর সাহেব আসুক এবং এসে তার মন খারাপ দূর করুক? খুব চাই। সত্যি এনে দিতে পারবেন? আনন্দের সহিত কথাটা বলে আভা পেছন ফিরে দেখে আরদিন তার সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে সব ভ্রম ভেবে সে পুনরায় ঘুরিলে মাথা টেকিয়ে বসে পড়ে। আভার এমন আচরণে আরদিন বেশ আশ্চর্য হয়। সে চিন্তা করছে, আভাকে সত্যি সত্যি পাগল হয়ে গেল। মিশনে যাবার আগে হাফ পাগল রেখে গিয়েছিলাম, মিশন থেকে আসার মাঝে কি ফুল পাগল হয়ে গিয়েছে? আশ্চর্য। বেচারি কি মোনার ব্যবহারে হতাশ? আরদিন আবারও জিজ্ঞেস করল, তুমি কি অসুস্থ অন্বেষা? হঠাৎ নিজের নাম শুনতে তৎক্ষণাৎ ফিরে তাকায় আভা। এবারও আরদিনকে দেখতে পায়। আরদিনের অগোচরে নিজের হাতে একটা চিমটি কাটতেই বুঝতে পারে আরদিন সত্যি এসেছে। এতক্ষণ যাবৎ সে যা যা বলেছে সবটা ভ্রম নয়, সত্যিই ছিল। এবং কি সে যা যা বলেছে আরদিন সব শুনেছে। ভাবতেই তার বেশ লজ্জা লাগলো। নিজেকে স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করে, ওহ, আপনি কখন এসেছেন? আপনি এসেছেন কেউ একটু জানায়নি আমাকে। আসুন এখানে বসুন। কেমন আছেন আপনি? একসাথে এত প্রশ্ন? আচ্ছা বলছি, আমি এসেছি 1 ঘন্টার বেশি হবে। এসে কিছুক্ষণ ড্রয়িং রুমে বসেছিলাম। আমি বারণ করেছিলাম তোমাকে ডাকতে। আভা তখন প্রশ্ন করে, বারণ করেছেন কেন? এমনি। যাই হোক, তোমার শেষ প্রশ্ন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। বেশ, তাই এই সময় বারান্দায় কেন বসেছিলে? এখন তো রাত 9টা বাজে। এই সময় একা একা বসে আছো? শরীর খারাপ নয় তো? আভাকে একটাবার ছুঁয়ে দেওয়ার ইচ্ছাটা দাবিয়ে রাখতে না পেরে শরীর খারাপের বাহানায় আরদিন তার হাতটা আভার ললাটে স্পর্শ করে। অতঃপর হাতটা সরিয়ে নিয়ে বলে, তুমি তো সুস্থ আছো। আচ্ছা কিছুক্ষণ বসো, আমি ফ্রেশ হয়ে আসি। দুজন একসাথে নিচে যাব।
আবার কথায় প্রত্যুত্তর না করে আরদিন টাওয়াল হাতে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। আভা যেন আরদিনের যাওয়ার অপেক্ষায় ছিল। সে ওয়াশরুমে ঢুকতেই আভা প্রথম আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে একটু পরিপাটি করে নেয়। নিজেকে পরিপাটি করে সে বিছানার একপাশে বসে আরদিনের অপেক্ষায়। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আরদিন। অনন্তর দুজন একসাথে নিচে নামে। দুজন যেতেই সকলে একেবারে খেতে বসে। আরদিন বসার পর তার পাশের চেয়ারে বসা নিয়ে আভা উনার মাঝে আবারও এক দফা স্নায়ু যুদ্ধ চলে। আরদিনের কারণে জয়ী হয় আভা। খাবার খেতে বসে কেউ কোনো কথা না বলে বিনা বাক্য সকলে একসাথে খাওয়া শেষ করে। কিন্তু খাওয়ার মাঝে আভা খেয়াল করে আরদিন যা করছে সব ডান হাতে করছে। বাম হাতটা খুব প্রয়োজন না পড়লে নড়াচড়া করে না। এমনকি সে তার বাম হাতটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় টেবিলে নাড়াচাড়া বিহীন একইভাবে রেখেছে। খাওয়া শেষে ড্রয়িং রুমে বসে সকলে কিছুক্ষণ হাসি মজা করে। আরদিন তার হাতে গুলি লাগার ব্যাপারটা সকলের থেকে লুকিয়ে যায়। যেহেতু সে এখন মোটামুটি সুস্থ, তাই কাউকে টেনশনে ফেলতে চায়নি। সকলে যখন জিজ্ঞেস করেছিল ফোন কেন বন্ধ রেখেছে, তখন নানান বাহানায় সে এটাও কাটিয়ে দেয়। কিন্তু আভা সে খাবার টেবিলে বসা থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা সময় আরদিনকে লক্ষ্য করে গেছে। সে শতভাগ নিশ্চিত আরদিন তার বাম হাতে আঘাত পেয়েছে, তাই সেও চুপ থাকে। আভা আড্ডা শেষ হতে যে যার রুমে চলে যায়। আপনি একটু বিছানায় এসে বসবেন। আরদিন সোফায় বসে ল্যাপটপে তার অফিসিয়াল কাজ করছিল। মিশন সম্পর্কিত কিছু মেইল চেক করছিল। হঠাৎ আভার কথা শুনে ল্যাপটপ থেকে মাথা উঁচিয়ে জিজ্ঞাসা করে, কেন, কিছু বলবে? রাত হয়েছে অনেক, তুমি জেগে আছো কেন? ঘুমিয়ে পড়ো, আমার লেট হবে। আসুন না একটু এইদিকে, তারপর আমি সত্যি ঘুমিয়ে যাব। আভার অনুরোধ রাখতে গোল থেকে ল্যাপটপটা সেন্টার টেবিলে রেখে আরদিন বিছানার দিকে এগিয়ে যায়। বিছানায় বসে বলে, বসলাম, এখন বলো কি? টি শার্টটা খুলবেন? হোয়াট? টি শার্ট? এত রাতে টি শার্ট কেন খুলতে যাব? আরদিন ফুল হাতা টি শার্ট পরিহিত ছিল। হাতের ক্ষতটা লুকাতে এই ব্যবস্থা। আচ্ছা খুলতে হবে না, আমিই খুলে নিচ্ছি। কথাটা বলে আভা আরদিনের টি শার্ট হাতে দিতে যাবে, আরদিন তার হাতটা ধরে ফেলে। আরে করছো কি? আমি খুলছি। অনন্তর সে টি শার্টটা খোলে। আভা কিছুক্ষণ এক ধ্যানে পুরোটা শরীর ঠিক করে কোথাও কোনো আঘাত পেয়েছে কিনা দেখে। হঠাৎ বাম হাতের মাংসপেশির দিকে চোখ পড়তেই দেখে জায়গাটা বেশ গভীরভাবে ক্ষত হয়ে আছে। জিজ্ঞাসা করে, এটা কিভাবে হলো? গুলি লেগেছে আপনার? এই জন্য কি এতদিন যোগাযোগ বন্ধ রেখেছিলেন আপনি? তুমি কিভাবে বুঝলে? খাবার টেবিলে দেখেছিলাম, তাই এখন শিওর হতে টি শার্ট খুলতে বলেছিলাম। আর কোথাও আঘাত পেয়েছেন? ওষুধ খেয়েছেন? সিয়াম ভাইয়া উনি কেমন আছেন? ওনার কোনো ক্ষতি হয়েছে? আজকাল আমাকে একটু বেশি খেয়াল করছো। কি ব্যাপার? যে প্রশ্নগুলো করেছি তার উত্তর দিন। আর কোথাও আঘাত পাইনি। সিয়াম ঠিক আছে এবং সম্পূর্ণ সুস্থ আছে। তারপর আভাকে সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলে। তা শুনে আভা কিঞ্চিত ভয় পায়। আজ যদি বড় কোনো ক্ষতি হতো, আল্লাহ হেফাজত করেছেন। আভা জিজ্ঞাসা করে, আপনার ছুটি কতদিনের? বেশি নয়, 3 দিন। কেন? এই 3 দিন কিছু করবেন না, শুধু রেস্ট নেবেন। তা কি করে হবে? আমার তো অনেক কাজ পেন্ডিং রয়েছে, সেগুলো সমাধান করতে হবে। একটু বোঝো অন্বেষা। আপনি কোনো কাজ করবেন না মানে না, শুধু রেস্ট নেবেন আপনি। না হয় আমি মাকে সবটা বলে দিব। এখনই ব্ল্যাকমেইল? কি ব্যাপার মেয়ে, ভালোবেসে ফেলেছো কি? হঠাৎ এত কেয়ার? জানি না, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন, আমিও ঘুমোতে গেলাম। সে বলতে পারবে না ভালোবাসার কথা। কিভাবে বলি আমি আপনাকে ভালোবেসে ফেলিনি? সে 4টে বছর ধরে ভালোবেসে আসছি। আপনি আমার সেই ভালোবাসা, যাকে আমি প্রায় 4টে বছর ধরে খুঁজছি। প্রণয় প্রেমিকের সান্নিধ্যে পাওয়ার অনুভূতি স্বর্গীয় অনুভূতির চেয়ে কম সমতুল্য নয়। তার একটু সান্নিধ্যে, একটু ভালোবাসাময় স্পর্শ প্রেমিকার প্রাণনাশ ঘটাতে বাধ্য। এই মুহূর্তে আভাও তেমনি অনুভব করছে। মনে হচ্ছে আর দিনের একটু স্পর্শে সে বুঝি মরেই যাচ্ছে। তার সর্বাঙ্গে শিশির কম্পন সৃষ্টি হচ্ছে। বর্তমান বাংলাদেশে শীতকাল চলন্ত, কিন্তু শীতের প্রাদুর্ভাব তেমন একটা পড়েনি। অথচ আভা অনুভব করছে তার শরীর শীতল হয়ে আসছে। আরদিন তাকে ঝাপটে জড়িয়ে ঘুমিয়ে আছে। দৃশ্যটা অবলোকন করতে তার অন্তরিন্দ্রিয়ে ভালোবাসা নামক
ফিনিক্স পাখিটা ডানা ঝাপটি উঠল কিছুক্ষণ আগে। ঘুমন্ত অবস্থায় আভা অনুভব করলো তার উপর ভারী কিছু একটা পড়ে আছে। ভারী বস্তুটার জন্য সে এদিক সেদিক নাড়াচাড়া করতে অক্ষম। বিষয়টা কি দেখার জন্য আভা যখন তার রুদ্ধ নেত্রযুগল উন্মুক্ত করলো, আর তাতে যা দেখে তাতেই আভার ঘুম ঘুম নেত্রপলব ডিম্বাকৃতি ধারণ করে। আরদিন তাকে ঝাপটে জড়িয়ে বেশ ফাঁস ভঙ্গিতে ঘুমিয়েছে। আদৌ কি সত্যি দেখছে নাকি স্বপ্ন? আভা এক ধ্যানে আরদিনের দিকে তাকিয়ে রইল। তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মানুষটা খুব সুন্দর, তার কল্পনার চেয়েও সুন্দর। পাখির বিবরণ অনুযায়ী মেহেরাব নামক প্রেমিক পুরুষটার চিত্র ষোড়শী কিশোরীর মনে যেভাবে ফুটিয়ে তুলেছিল আভা, তার চেয়েও ভীষণ সুন্দর মানুষটা। বেশি আকর্ষণীয় তার নাকের ডগার ক্ষুদ্র তিলটি। পুরুষ মানুষের এত সুন্দর হতে নেই, তাদের হতে হয় শ্যামবর্ণ। শ্যাম পুরুষদের দেখতে বড্ড ভালো লাগে। সৌন্দর্যতা নারীর অলংকার। যে নারী যত বেশি সুন্দর, সেই নারী তত বেশি মোহনীয়, আবেদনময়ী। মনে হচ্ছে উপরওয়ালা আভার গায়ের সমস্ত রং কেড়ে নিয়ে সে সব ঠেলে দিয়েছে তার প্রেমিক পুরুষের মাঝে। তাই তো আভা শ্যাম সুন্দর। আভা যখন আরদিনের দিকে তাকিয়েছিল সে সময় আরদিন কিছুটা নড়ে চড়ে ওঠে। হঠাৎ আরদিনকে নড়তে দেখে তাড়াতাড়ি শুয়ে পড়ার ভান করলো আভা, যেন আরদিন বুঝতে না পারে সে কেন জেগে আছে। কিন্তু আদতে কি তাই? সত্যি কি আরদিন কিচ্ছু জানে না? আরদিন শুরু থেকে জেগেছিল। আভাকে সে ইচ্ছে করে জড়িয়ে ধরেছে। দেখতে চাইছিল আভা কোনো রকম রিয়েক্ট করে কিনা। ভেবেছিল করবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে আভার তার দিকে তাকিয়ে আছে। তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। যেভাবে তাকিয়েছিল যেন কত শত জনম আভা আরদিনকে দেখেনি। তাকে দেখে আভার তৃষ্ণার্ত চক্ষু তৃপ্তি মিটিয়েছে। আরদিন বুঝতে পারছে না আভার কি হয়েছে। আসার পর থেকে কেমন একটা চিরচেনা মানুষের মতো বিহেভিয়ার করছে, যেন শত জনম ধরে আভা সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। কি বিষয়টা তাকে বিশেষভাবে ভাবাচ্ছে। বিষয়টা কি তাকে খতিয়ে দেখতে হচ্ছে। তৎক্ষণাৎ আভাকে উদ্দেশ্য করে বলল, কেউ যে ঘুমিয়ে নেই, ঘুমানোর মতো ভান করছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। তাকে উদ্দেশ্য করে বলছি, ভান না করে সে যেন উঠে বসে। আরদিনের কথা শুনতে আভা ফট করে বলে বসে, আমি তো চোখ খুলিনি, আপনি বুঝলেন কি করে? এই যে সে কথা বলছে এটাই তার প্রমাণ। তার চেয়ে বড় কথা, ঘুমালে মানুষের চোখ স্থির থাকে, চারপাশে ঘুরপাক খায় না। হ্যাঁ, সেটা চোখ বন্ধ থাকুক আর খোলা থাকুক। পাপড়ি দিয়ে ঢেকে রাখলেই যে তোমার চোখের মনে এদিক সেদিক করে না, সেটা কি করে বুঝছো? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। আপনি খুবই ধূর্ত লোক। ধূর্ত না হলে তোমার স্বামী আজ এই অবস্থায় আসতে পারতো না। সাহেবা, ফ্রেশ হয়ে নিচে আসো। কথাটা বলে আরদিন বিছানা ছেড়ে ফ্রেশ হতে যাচ্ছিল। আভা তাকে থামিয়ে দিয়ে শুধালো, আমার একটা প্রশ্ন ছিল, করব? করো। আপনার গার্লফ্রেন্ড কয়টা? আভার এহেন প্রশ্নে আরদিন হতবাক। সাত সকালে এমন কেউ প্রশ্ন করতে পারে? আমার বউকে না দেখলে তো জানতেই পারতাম না। ভাগ্যিস একখানা বউ পাইছি। এটা কি তোমাদের বউ জাতির বৈশিষ্ট্য অন্বেষা? স্বামী প্রেম করবে, স্ত্রী জিজ্ঞেস করলে দোষ? আপনি প্রেম করবেন অথচ আমি প্রশ্ন করতে পারবো না? প্রশ্ন করো, সমস্যা নেই। তাই বলে এমন সাত সকালে একটা টাইমিং তো থাকে। এখনো ফ্রেশ হওনি, এরই মাঝে জাসুসি করা শুরু। বউ জাতি, তোমরা ধন্য। কথা না ঘুরিয়ে বলুন, মন আপনার কি হয়? আগে ফ্রেশ হবে, দেন পরিপাটি হবে, দেন নিচে নামবে, মাকে সাহায্য করবে, খাবার খাবে, দেন বিশ্রামের জন্য যখন রুমে আসবে তখন সব বলবো। এখন সুন্দর মেয়ের মতো ফ্রেশ হয়ে খেতে যাও। আচ্ছা, মেজররা কি এমন খিটখিটে টাইপেরই হয়? অন্বেষা, যাচ্ছি তো, আর কিছু বলতে হবে না। কথাটা বলেই আভা ফ্রেশ হতে চলে যায়। আবার এমন বাচ্চামি পনা দেখে আরদিন নিজে নিজে কিছুক্ষণ হাসলো। বলল, মাঝে মাঝে আমার বউটা ম্যাচুরিটির খোলস ছেড়ে যখন বাচ্চামি করে, ইচ্ছে করে ওকে পাশে বসিয়ে মন ভরে একটু আদর করি। জীবনসঙ্গী হিসেবে আমাদের জীবনে ম্যাচিউর পার্সন যেমন জরুরি, তেমনি মাঝে মাঝে একটু আধটু ভালো থাকার জন্য প্রেয়সীর বাচ্চামিপনা থাকাটাও জরুরি। না হয় জীবন রঙহীন, আকাশে কিংবা পাংফুটের রং হয়ে যায়। আরদিন, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? তোমার একটুও খারাপ লাগেনি আমার জন্য? আমি যে তোমাকে এত ভালোবাসি, তার কোনো মূল্য নেই তোমার কাছে? আরদিনকে একপাশে হতে আলিঙ্গন করে কথাগুলো বলছিল মুনা। কি করেছি আমি যার জন্য আমার খারাপ লাগা দরকার? আমার জানা মতে আমি তেমন কিছুই করিনি যার জন্য তোমার খারাপ লাগতে পারে।
আর ভালোবাসার মূল্যের কথা বলছো, সেটা কি কখনো পেয়েছিলে আমার তরফ থেকে? তুমি আমাকে ভালোবাসো, আমি নই, তাই এইসব অবান্তর কথাবার্তা না বলাই বেটার মনে। এমন অসভ্যের মতো হুটহাট জড়িয়ে ধরা আমার কোনোদিনই পছন্দ ছিল না। এখন তো আরও আগে নেই। আমার স্ত্রী আছে, আশা করি আমার থেকে দূরে থাকবে। এক নাগারে কথাগুলো শুনিয়ে মোনাকে ছাড়িয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায় আরতিন। আরতিনের এমন অপমানজনক কথাবার্তা শুনে মোনার ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। রেগে মেগে সেখান থেকে চলে যায় মোনা। অতঃপর তার বাবাকে ফোন করে। পিছন হতে আভা সবটাই শুনতে পেল। ঘটনাস্থলে আভা উপস্থিত ছিল। অপর দিনের এমন কথা শুনে আনন্দে তার মনটা নেচে ওঠে। সিঁড়ি বেয়ে নেমে আসছিল আভা, উদ্দেশ্য শাশুড়ি মাকে সাহায্য করা। কিন্তু মাঝপথে মোনা এসে বাধা হয়ে দাঁড়ায়। আরতিনকে নিয়ে দুজনের মাঝে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। হঠাৎ মোনা আভাকে শর্ত দেয়, আরদিন যদি স্বীকার করে সে আমাকে ভালোবাসে, তুমি আরদিনকে ছেড়ে দিবে? আর আরদিন যদি তোমাকে ভালোবাসে, তাহলে আমি আরদিনকে ছেড়ে দিব। বলো রাজি? আভাও রাজি হয়ে যায়, কারণ আভা আর দিনের সম্পর্কে যতটুকু জানে বা চেনে, আর যাই হোক, মোনাকে তিনি কখনো ভালোবাসবে না। সে জানে আর দিন কাউকে ভালোবাসে, কিন্তু সেটা যে মোনা নয়, অন্য কেউ, শতভাগ নিশ্চিত। তার ধারণাই সঠিক হলো। মোনার দিকে তাকিয়ে গা জ্বালানো একটা হাসি দিয়ে চলে যায় আভা। চৌধুরী বাড়ির নিয়মানুযায়ী খুব বেশি জরুরি কথা না থাকলে কেউ কখনো খাবার টেবিলে কথাবার্তা বলে না। বিনা বাক্যে সকলের একসাথে খাবার শেষ করে অতঃপর ড্রয়িং রুমে বসে একসঙ্গে আড্ডা দেবে। সেই নিয়ম অনুসারে বিনা বাক্যে সকলের ব্রেকফাস্ট শেষ করে। সকলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। মিস্টার চৌধুরী আভাকে উদ্দেশ্য করে বললেন, নতুন মা, একটু আমার রুমে আসো, কথা ছিল তোমার সাথে। শ্বশুরের আদেশ পাওয়া মাত্র আভা তার শ্বশুরের পিছু পিছু হাঁটতে আরম্ভ করে। বাবা এবং ভাবিকে উপরে চলে যেতে দেখে নিধি আর দিনকে শুধায়, ভাইয়া, তোমাকে ভাবি আপু কিছু বলেছে? কি বলবে? কিছু কি বলার আছে? ভ্রুকুচকে প্রশ্নটা করলো আরতি। নিধির তাতে বেশ অবাকই হলো। পুনরায় বলে, সত্যি কিছু বলেনি? বললে তো তোকে বলতাম নিধির। আচ্ছা ভাইয়া, বুলবুলি নামে কাউকে তুমি চেনো? এটা আবার কেমন নাম? এই নামে তো বুলবুলি। নিধির, তুই কি মেঘের বুলবুলির কথা বলছিস? তাড়াতাড়ি বল, পাখির বুলবুলি কি? পাখির বুলবুলি। ও তো বেঁচে নেই, তাহলে হঠাৎ ওর কথা কেন তুলছিস? উত্তেজিত হয়ে প্রশ্ন করলো আরতি। ভাইকে এমন উত্তেজিত হতে দেখে নিধির বলল, তুমি আগে শান্ত হও, আমি সব বলছি। সেদিন বুলবুলি মারা যায়নি, সে বেঁচে আছে। আমি এর বেশি কিছু বলতে পারবো না। তুমি বরঞ্চ ভাবি আপুকে জিজ্ঞাসা করো, সে তোমাকে শুরু থেকে সবকিছু বলবে। অন্বেষা কিভাবে বুলবুলি সম্পর্কে জানবে? কি সব বলছিস? হেয়ালি না করে সব বল ভাই। আমার চেয়ে ভাবি আপু ভালো বলতে পারবে। তুমি তাকে জিজ্ঞেস করো ভাই, সে তোমাকে সব বলবে। আর দিন বুঝে গিয়েছে নিধিরকে শত বললেও বলবে না, তাই বলল, অন্বেষা কোথায়? বাবার রুমে, তুমি যাও। আর দিন তৎক্ষণাৎ দৌড় লাগায় বাবার রুমের দিকে। সেথায় যেতে বাবা ও আভাকে একসাথে দেখে। বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, তুমি অন্বেষার সাথে বড় কথা বলো, ওকে আমার এখন খুব প্রয়োজন, প্লিজ বাবা। অন্বেষা, তোমার সাথে আমার কিছু কথা আছে, 2 মিনিটের মাঝে রুমে আসবে, লেট করো না। কথাগুলো বলেই রুমে চলে যায়। আর দিন যেতে আভা তার শ্বশুরের দিক তাকায়। তিনি ইশারা দিয়ে মাথা নাড়িয়ে যেতে বলেন এবং সত্যিটা বলতে নির্দেশ দেন। শ্বশুরের আদেশ পেতে আভা তার রুমের দিকে হাঁটতে আরম্ভ করে। মূলত আরদিনকে সব সত্যিটা বলার জন্য মিস্টার চৌধুরী আভাকে একান্তভাবে ডেকেছিলেন। আভা রুমে আসতে দেখে আরদিন রুম জুড়ে পায়চারি করছে। আভাকে আসতে দেখে কোনো কথা না বলে আভার হাতটা ধরে বিছানায় নিয়ে বসায় আরদিন। তারপর সে নিচে পাপোশের উপর বসে আভার হাতটা নিজের হাতের আঙুলের ভাঁজে মুঠোই পুড়ে নেয়। শুধাই, অন্বেষা, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিবে তো? পুরোটা সময় আভা নির্বাক ছিল। তার ভয় হচ্ছে সত্যিটা জানার পর আরদিন কি করবে সেটা ভেবে। আরদিনের কথায় আভা মাথা তুলায়, অর্থাৎ সে ঠিকঠাক উত্তর দিতে রাজি। আভার মাথা দুলানো দেখে আরদিন সময় ব্যয় না করে প্রথমে জিজ্ঞেস করে, বুলবুলিকে তুমি চিনো? আভা মুখ খোলে, বলে, সত্যিটা বলে আপনি সহ্য করতে পারবেন? আপনাকে আমার অনেক কিছু বলার আছে, আপনার সব উত্তর আমার কাছে আছে, কিন্তু সেসব কিছু শুনবার জন্য আপনার কি মানসিকভাবে প্রস্তুত? আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে আমি বলতে পারি, বলবো। আভার কথার মানে বুঝতে না পেরে তাও মাথা দুলালো আরতি। বলল,
সবকিছু শোনার জন্য আমি প্রস্তুত অন্বেষা, তুমি বলো। আপনি জিজ্ঞেস করেছিলেন না বুলবুলিকে আমি চিনি কিনা? আরদিন মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। আভা পুনরায় বলে, বুলবুলিকে আমি চিনি না, আমি স্বয়ং বুলবুলি, পাখির বুলবুলি। কথাটা বলে আভার তার হাতের মুঠোয় থাকা মেঘের দেওয়া সে ব্রেসলেটটা দেখায় আরদিনকে। আরদিন কি কর্তব্য বিমূঢ় আভার পানে এক দৃষ্টিতে তাকিয়ে বলল। রুম জুড়ে পিন পিন নীরবতা বিরাজমান, নিস্তব্ধতা যেন ঘিরে রেখেছে আশপাশটা। থেকে থেকে কারো চাপা কান্নার মৃদু আওয়াজ শোনা যাচ্ছে কেবল। আভা নিঃশব্দে ক্রন্দন করছে, বা হাতের উল্টো পিঠে অশ্রুসিক্ত আঁখি আনন মুছছে, আর ডান হাতটা দ্বারা আরদিনের মাথার চুলের ভাঁজে আঙুল চালাচ্ছে। আরদিন নিচে বসারত অবস্থায় নিজের দু হস্তে আভার কোমর ছড়িয়ে তার অধিস্থানে মুখ গুজে রয়েছে। প্রাণপণে চেষ্টা করছে নিজের কষ্টটা ধামাচাপা দিতে। তারপরও তার শরীর মৃদু কেঁপে উঠেছে। এমন পরিস্থিতিতে ঠিক কি বলে আরদিনকে সান্ত্বনা দেওয়া যায় আভার জানা নেই। সে নিশ্চুপ রইল। কাঁদতে ইচ্ছে করছে, কাঁদুক। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, তাদের কান্না করা শোভা পায় না। সত্যি কি তাই? পুরুষরাও মানুষ, তাদেরও অনুভূতি আছে, হয়তোবা তারা মেয়েদের মতো লোক সমাজে কাঁদতে পারে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের কাঁদতে হয়, কাঁদতে দিতে হয়। না হয় চাপা কষ্টটা একসময় বাড়তে বাড়তে সহ্যের সীমা লঙ্ঘন করে ফেললে তারা স্বাভাবিক থাকতে চেয়েও থাকতে পারবে না, জড়বস্তু নেই রূপান্তরিত হয়ে যাবে। বুলবুলিকে আমি চিনি না, আমি স্বয়ং বুলবুলি। কথাটা শোনার পর আরদিন কিংকর্তব্য বিমূঢ় ভাবলেশীন কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। আরদিন কিভাবে ভাবলেশীন বসে থাকতে দেখে আভা কিছুটা ঘাবড়ে যায়, ভয় ভয় বলে, আপনি প্লিজ নিজেকে স্বাভাবিক রাখুন, এইটুকুতেই ব্যাকুল হবেন না। আপনাকে আমার আরো অনেক কিছু বলার আছে, দয়া করে নিজেকে স্বাভাবিক রাখুন প্লিজ। আভার জড়ানো কণ্ঠ শুনে আরদিন বুঝতে পারলো আভা ভয় পেয়েছে, তাই নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলল, বোকামে, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পেও না, আমি একদম ঠিক আছি অন্বেষা। কি বলবে বলো? সহ্য করার অশেষ ক্ষমতা রয়েছে আমার, সেই দক্ষতায় দক্ষ আমি। তুমি বলো। আরদিনের সহজ স্বীকারোক্তি শুনে আভা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। বিনা বাকি আরদিনের দুহাত নিজের হাতে মুঠোবন্দি করে বলতে আরম্ভ করে, পাখি বোম ব্লাস্টে মারা যায়নি, ওকে খুন করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের কথা, খুনি আর কেউ নয়, আপনাদের পরিচিতদের মাঝেই কেউ একজন। এই কথাটা আমি কাউকে বলিনি, একা আপনাকে ছাড়া। মা, বাবা, ভাইয়া শুধু এইটুকু জানে পাখি খুন হয়েছে আর খুনিকে আমি চিনি। তাদের এটা বলিনি খুনি আপনাদেরই চিরচেনা কেউ একজন। আমি তার নামটা জানি না, বা আপনাদের সাথে তার কিরকম সম্পর্ক সেটাও জানি না, কিন্তু তাকে কখনো দেখলে চিনতে পারবো আমি, সত্যি বলছি আমি। কথাটা বলে আরদিনের দিকে একবার দৃষ্টিপাত করলো আভা। অনন্ত শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু একের পর এক খুলে বলল। তার এবং মেঘের প্রথম পরিচয়, আরদিনকে চিঠি দেয়া, আরদিনের জন্মদিনে আভাকে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সাথে আরদিনের সাথে আভার বিয়ে ঠিক করা, তার এবং আরদিন দুজনের জন্য কাপল রেস্কি না, মেঘের বিভৎস মৃত্যু বর্ণনা, সবগুলো একের পর এক খুলে বলল আভা। আভা যখন কথাগুলো বলছিল আরদিন পুরোটা সময় নির্বাক শ্রোতার মতো বিনা বাক্যে সবই শুনে যাচ্ছিল। পুরো ঘটনা শুনবার পর হতেই আরদিনের কান্না দুটো যেন ঝাঁঝা করতে লাগলো, ভেতরে যেন রক্ত ক্ষরণ হচ্ছে। কতই বা বয়স ছিল মেঘের, মাত্রই দ্বাদশ কিশোরী, তার উপরও কারো আক্রোশে থাকতে পারে? এতটা বিভৎস মৃত্যু ছোট মেয়েটা কিভাবে সহ্য করেছে ভাবতে আরদিনের সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। সেই থেকে আরদিন আভার অধিস্থানে মুখ গুজে আছে। আর কতক্ষণ এইভাবে থাকবেন? দেখি উঠুন, আপনাকে আমার আরো একটা কথা বলার আছে, সেটা শুনবেন না? কথাটা বলে আভা আরদিনের নত মুখটা উপরে তুলল। দেখে আরদিনের চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। কোনো রকম সংকোচ না করে আভা তার প্রেমিক পুরুষ প্রিয়তমা স্বামীর ললাটে এক গভীর চুম্বন এঁকে দিল। আরদিনের মতো সেও ফ্লোরের বসে দু হাতে তাকে বেশ তীব্রভাবে জড়িয়ে ধরে রাখল। প্রিয়তমা স্ত্রী হৃদহরণীর আলিঙ্গন পেতে নিজেকে কেমন ছোট বাচ্চা নেই গুটিয়ে নিল আরদিন। দুজন দুজনকে আলিঙ্গন করে নিশ্চুপ হয়ে বসে রইল অনেকক্ষণ। হঠাৎ কারো আওয়াজ শুনতে দুজনের ধ্যান ভেঙে যায়। আভা দেখল দরজায় কেউ আওয়াজ করছে। আরদিনকে ছিঁড়ে সে উঠে গিয়ে দরজা মেলতে দেখে আফি, তুবা, নীরা তিনজন দাঁড়িয়ে আছে। এতদিন পর তিনজনকে দেখে আভা আনন্দে আপ্লুত। তিনজনকে জড়িয়ে ধরে রুমে নিয়ে আসে। তিনজন রুমে ঢুকতে দেখে আরদিন বিছানায় বসে আছে। আরদিনকে দেখে তিনজন একই সুরে বলে ওঠে,
ভাইয়া কেমন আছে? শালিকাদের কণ্ঠস্বর শ্রবণ করতে আরদিন একটা শুকনো হাসি দিল। আলহামদুলিল্লাহ ভালো আছি শালিকারা, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি ভাইয়া। আফি তৎক্ষণাৎ বলল, ভাইয়া দরজা বন্ধ করে আপনারা বুঝি রোম্যান্স করছিলেন? বাই চান্স কাবাব মে হাড্ডির মতো রোম্যান্সে হাড্ডি হয়নি তো আমরা? বলতে বলতে আফি হেসে উঠল, সাথে নীরা তুবাও চোখ দিল। শালিকার এমন দুষ্টু মিষ্টি কথা শুনে আরদিন তার মন খারাপ পেয়েও হেসে ফেলে। তা দেখা মাত্র আভারও ভালো লাগলো। মনে মনে উপরওয়ালার শুকরিয়া আদায় করো। আফি, তুবা, নীরা আজ না আসলে দিনটা বিষণ্ণতায় পার হতো, কিন্তু এখন মনে হচ্ছে মন খারাপের দিনটা ভালো কাটবে। তিনজন আরদিনের মন ভালো করে দেব। আমি রোম্যান্স করছিলাম না, কেউই রোম্যান্সে হাড্ডি হচ্ছে না একদম। বিশ্বাস না হলে তোমার বেস্টিকে জিজ্ঞেস করে নিতে পারো। আভা তখন তিনজনকে উদ্দেশ্য করে বলে, তোদের তো আমি নিমন্ত্রণ করিনি, বিনা নিমন্ত্রণে খেতে চলে এসেছিস। হ্যাঁ, কি খাদক রে সবকটা তোরা। তুবা গাল ফুলিয়ে অভিমানের সুরে বলল, ভালো হচ্ছে না কিন্তু আপাই, আমরা মোটেও খাদক নই। জিজু কাল বাসায় এসেছে শুনে মা পাঠিয়েছেন তোমাদের সকলকে আমাদের সাথে নিয়ে যেতে, সেজন্য এসেছি। তুমি দেখছি বিয়ের পর আমাদের ভালোই ভুলে গিয়েছো আপাই। জিজু চুপচাপ বসে না থাকে কিছু তো বলো তোমার বউকে। আমি কে বলছে চুপচাপ বসে রয়েছি? এই দেখো অন্বেষা, আমার তিন মাত্র শালিকাদের তুমি এমন বলতে পারো না? এসব বলার কোনো রাইট তোমার নাই, একদমই নাই। এবার ঠিক আছে শালিকা? জিজু। জি শালি। তুবাও আরদিন দুজনের কথা শুনে হাসি মজা করছে। তা দেখে তুবা পুনরায় নালিশ সুরে বলল, তোমরা জামাই বউ দুজনেই খারাপ। চলো আফিফ আপু, আমরা নিচে যাই, যেখানে নিধির ভাইয়ার সাথে কথা বলবো। উনি ভালো। জামাই বোন দুইজনই আমাদের পচানোর জন্য একযোগ হয়েছে। তুবার এমন কথাই আরদিন প্রাণপণে হাসছে। মনে মনে বলল, তিনজনের আগমনে বিষণ্ণ ভাবটা ধীরে ধীরে কেটে যাচ্ছে। এক বোনকে হারিয়ে তিন বোন পেয়েছি, তার জন্য শুকরিয়া আল্লাহ। মেঘনা তোমার ভাইও তোমাকে ভীষণ ভালোবাসে বাচ্চা, তোমাকে প্রচুর মিস করছে। যেথায় থাকো ভালো থাকো। তোমার ভাইও কথা দিচ্ছে তোমার হত্যাকারীদের খুঁজে বের করবেই। তোমাকে যে বিভৎস মৃত্যু তারা দিয়েছে তার চেয়েও কঠিনতম এবং অতি বিভৎস মৃত্যু তাদের উপহার দিব। এটা তোমার কাছে তোমার ভাইয়ের কারো বাধা। যে কাজের জন্য আমি আর্মি প্রফেশনটা বেছে নিয়েছিলাম, সেই কাজ আজ থেকে শুরু করলাম। আমাকে কেউ থামাতে পারবে না। খুনি আমার যত আপনি হোক, ছাড় পাবে না কখনো। এদিকে নিধিরের কাছে যাবে শুনে নীরা চমকে উঠল। সে চিৎকার বলে বসে, তুবা, আফি আপু, তোমরা নিচে যাও, আমি যাব না, আমি এখানেই থাকছি। তোর আবার কি হলো? নিচে যেতে কি সমস্যা? তুই চল আমাদের সাথে। ভাইয়া আবরানি গোছগাছ করে নিক। কথাটা বলল আফি। আফির কথার প্রেক্ষিতে নীরা মনে মনে নিজেকে বলল, কিভাবে তোমাদের বোঝায় নিধির ভাইয়া ভালো না? এই ছেলে আমার দিকে কেমন করে তাকায়, আমার সর্বাঙ্গ কাঁপুনি ধরে তার এমন চাহিদা। আমি চেয়েও পারি না তার এমন দৃষ্টি উপেক্ষা করতে। মনে হয় কত শত কথা লুকিয়ে আছে ওনার দু চোখে। সেসব বলার জন্য যেন উনি মরিয়া হয়ে আছেন, কিন্তু মুখে বলে, আমার আপায়ের সাথে একান্ত কিছু কথা আছে, তোমরা যাও, আমি একটু পরেই আসছি। মীরার এহেন কথায় আভা তুবা আফিফকে ইশারায় চলে যেতে বলে। ইশারা পেয়ে তুবা আফি চলে যায়। সিয়াম এসেছিল আরদিনকে কিছু ডকুমেন্টস দিতে, যেগুলো কাল রাতে আরদিন সিয়ামকে অফিস থেকে নিয়ে আসতে বলেছিল। সেগুলো দিতে উপরে এসে আরদিনের রুমের কাছে এসে স্যার বললে ডাকতে যাবে। হঠাৎ কিছু একটার সাথে বাড়ি খেল সে। আমার কপাল বলতে সিয়াম তার কপাল ঘষতে লাগলো। সেই সঙ্গে এক আকাশ সমমান রাগ নিয়ে সামনে থাকা মানুষটার উদ্দেশ্যে কিছু বলতে যাবে। মানুষের বদলে আফিফকে দেখে ফাটা বেলুনের মতো চুপসে গেল সে। 8 দিনের পর সিয়াম যদি কাউকে বেশি ভয় পায় সেটা একমাত্র আফিকে। আফিকে দেখলে তার 8 দিনের বিয়ের কথা মনে পড়ে যায়। হাত ধোয়ার টাকা নিয়ে সিয়াম আফিকে সামান্য খোঁজা মেরে কথা বলেছিল। সে খোঁজার প্রতিশোধ নিতে আফি সিয়ামের নাক বরাবর 5 মেরেছিল। পুরো 2 দিন নাকের ব্যথায় নাক স্পর্শ করতে পারেনি সে। সেই থেকে সিয়াম আফিকে বেজায় ভয় পায়। যতটা সম্ভব আফির থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। সিয়ামকে দেখে আফি কিছু বলতে যাচ্ছিল, তার আগে সিয়াম নিজে থেকে সরি বলে আফিকে কিছু বলার সুযোগ না দিয়ে পালিয়ে যায়। এদিকে সিয়ামের এহেন কাণ্ডে আফি থ। সে বুঝতে পারছে না সিয়ামের এমন বিহেভিয়ারের কারণ কি। অতশত না ভেবে তুবাকে নিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ায় আফি। আফিকে নিচে যেতে দেখে পর্দার আড়াল হতে বেরিয়ে আসে সিয়াম।
বড় জোর বেঁচে গেছে সে। আর যদি একটু কিছু বলতো তাহলে এই মেয়ে কথা ঘুরিয়ে পেঁচিয়ে ইয়া বড় করে ফেলতো। এই মেয়ে সাংঘাতিক। স্বস্তির নিঃশ্বাস ফেলে সিয়াম আরদিনের রুমের দিকে চলে যায়। আরদিনকে ডকুমেন্টসগুলো দিয়ে আবার রিটার্ন চলে আসে। 8 ঘন্টা পর নিচে নামে আরদিন, আভা, নীরা। শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নিয়ে আভা, আরদিন, তুবা, নীরা, আফি সহ 5 জন ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসে। আসার সময় নিধিরকে কোথাও দেখতে না পেয়ে নীরা কিছুক্ষণ এদিক সেদিক তাকায়। নিজেই নিজেকে বলে, স্ট্রেঞ্জ, নিধির ভাইয়াকে দেখছি না। মা তো বলেছিল ওনাকেও যেতে, যাবে না নাকি? না যাক, আমারই ভালো, শান্তিতে একটু থাকতে পারবো। কথাগুলো বলতে বলতে নীরা খুশি মনে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। নীরার ভাগ্য ততটাও ভালো নয় যতটা ভেবে সে খুশি হয়েছিল। এক নিমিষে উবে গেল তার ভালো লাগা। গার্ডেনে যেতে প্রথমে নজরে এলো নিধির গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে। তাকে দেখা মাত্র নিধির সকলের অগোছরে একটা চোখ মারল। তা দেখে মুহূর্তে নীরার ইচ্ছে করলো মাটিতে বসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে। অপ্রকাশিত ভালোবাসা যেমন পীড়াদায়ক তেমন চমৎকার বটে। প্রিয় মানুষটাকে হারানোর ভয়ে মানুষ তার নিজস্ব অনুভূতি প্রকাশ করতে ইচ্ছে পোষণ করে না, তেমনি প্রকাশ না করেও থাকতে পারে না। সর্বক্ষণ একটা অচেনা অজানা ভয় তাদের তাড়া করে বেড়ায়। এই বুঝি তার প্রিয় মানুষটা অন্যের হয়ে গেল। আবার অপ্রকাশিত ভালোবাসায় প্রিয় মানুষটাকে নিজের মতো করে ভালোবাসা যায়। তার ছবিকে মনের ক্যানভাসের সর্বক্ষণ রং তুলিতে রাঙানো যায়। তাকে যখন ইচ্ছে ভালোবাসা যায়, তার সাথে কথা বলা যায়। অপ্রকাশিত ভালোবাসা যত দ্রুত সম্ভব প্রকাশ করে দেওয়াই মঙ্গল। না হয় বেলা শেষে অনুশোচনা, না হয় বেলা শেষে অনুশোচনা করতে হয়। আরদিন আভার ভালোবাসা অপ্রকাশিত। দুজন দুজনকে ভালোবাসে সীমাহীন, কিন্তু কেউই প্রকাশ করতে ইচ্ছুক নয়। আরদিন যাচ্ছে তার এই ধরনই তাকে বুঝুক, তার ভালোবাসা অনুভব করুক। অপরদিকে আভা সংশয়, সংকোচ, দ্বিধা নিয়ে নিজের অনুভূতির সাথে লড়াই করছে, কিন্তু আরদিনকে বলতে পারছে না। অন্তঃকরণে নানান প্রশ্ন ভিড় ধরেছে তাকে। যদি আরদিন তাকে ফিরিয়ে দেয়, তার 4 বছর ভালোবাসাকে অস্বীকার করে, যদি তাকে মন থেকে মেনে নিতে না পারে, বিয়ে হয়েছে কিন্তু সে যে স্বীকার করেছে সে কাউকে ভালোবাসে, যদি সেই ভালোবাসাকে ফিরে পেতে চায়, আবার কি হবে? সেসব ভেবে ভেবে আভা তার সীমাহীন ভালোবাসা প্রকাশ করতে করতে ভয় পাচ্ছে। ড্রাইভিং সিটে বসে আছে আরদিন। হাতে ব্যথা নিয়েও সে ড্রাইভিং করবে বলে দৃঢ়তা করেছে। এ প্রথম আরদিন তার এই ধরনীকে পাশে বসিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। হোক না সেটা শ্বশুরবাড়ি, সে চায় না তাদের দুজনের মাঝে তৃতীয় কোনো পার্সন আসুক। সিয়াম চেয়েছিল ড্রাইভিং করতে, কিন্তু আরদিন তাকেও নিষেধ করে দেয় এবং বলে, তুমি তো সবসময় ড্রাইভিং করো, আজ আমিই করি। তুমি বরং তুবাদের সাথে গিয়ে বসো, সকলে একসাথে আড্ডা দিতে পারবে। আরদিনের বলা কথাটার ভাবার্থ বুঝতে পেরে সিয়াম তৃতীয় কোনো বাক্য উচ্চারণ করেনি। বিনা বাক্যে বসকে একা ছেড়ে দেয় একান্তভাবে সময় কাটানোর জন্য। অনন্তর সে তুবাদের গাড়ির দিকে এগিয়ে যায়। সেখানে ঘটে বিপত্তি। তাকে বসতে হবে আফির সাথে, যা সে কখনো যায় না। এদিকে নিষেধ করতে পারছে না, আর কোনো উপায় না পেয়েও অগত্যা তাকে আফির সাথেই বসতে হয়। নিধি ড্রাইভিং সিটে, পাশের সিটে বসে আছে নীরা। সেও সিয়ামের মতো নিধিরের পাশে বসে যেতে যাচ্ছিল না, কিন্তু নিধিরের এক ধমক খেয়ে সুর করে ফ্রন্ট সিটে এসে বসে পড়ে। নীরার এমন কাণ্ডে নিধির পারছে না দম ফাটিয়ে হাসতে। নীরা তাকে ভয় পায় কথাটা ভাবতে তার অধর কোণে পৈশাচিক হাসির ঝলক দেখা দেয়। ভয়কে কাজে লাগিয়ে সে তার উদ্দেশ্য হাসিল করতে পারবে ভেবেই আরো আনন্দিত লাগছে। গাড়ি ছুটছে তার নিজস্ব গতিপথে। আভা আর চোখে আরদিনকে লক্ষ্য করছে। আরদিন কোনো দিকে না তাকিয়ে এক মনে ড্রাইভিং করছে। সকালের কথা মনে পড়তে তার ভীষণ লজ্জা লাগছে। তখন এত কিছু না ভেবে সে আরদিনকে জড়িয়ে ধরেছিল। কিছু বাকিটা ভাবতেই সে রুদ্ধশ্বাস ছাড়তে লাগলো। নিজেকে স্বাভাবিক করে আরদিনকে শুধায়, মেজর সাহেব, একটা প্রশ্ন করব? আবার প্রশ্নে আরদিন তার দিকে ফিরে তাকায়। ভালোভাবে একবার পরখ করে বলে, বলো। আপনি কাউকে ভালোবাসেন? হ্যাঁ, বাসি তো। কেন, তুমি জানো না? ওই দিনই তো সব শুনলে, তারপরও জিজ্ঞেস করছো? না মানে জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো তাই করেছি। আচ্ছা আপু, মানে আপনার গার্লফ্রেন্ড কি দেখতে খুব সুন্দর? না তো, সে শ্যামময়ী, কিন্তু আমার কাছে সে সব কিছুর ঊর্ধ্বে। জানো, মেয়েটা শ্যামময়ী হলেও দেখতে ভীষণ মায়াবী। প্রথম দেখায় যে কারো মন জয় করে নিতে এক্সপার্ট। তা হঠাৎ এমন প্রশ্ন কেন করছো? না এমনি।
অন্বেষা সত্যি করে বলো কি হয়েছে, কি জানতে চাইছো পরিষ্কার করে বলো। না মানে আপনি যদি কাউকে ভালোবেসেই থাকেন তাহলে আমাকে বিয়ে কেন করেছেন? তাকেই বিয়েটা করলে পারতেন, কেন করেননি তাকে? অন্বেষা, তুমি কি সত্যি কিছু বুঝো না, নাকি বুঝেও বুঝতে চাও না কোনটা? মানে? আচ্ছা আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। তখন কি যেন বলতে চাচ্ছিলে কিন্তু বলতে পারোনি, এখন সেটা বলো। এখন কেউ নেই বাধা দেওয়ার মতো, বলো। এখন? এখনই বলো। আর দিনের কথার প্রেক্ষিতে আভা একটা বড় ঢোকিল, আমদা আমদা করে বলল, একদম না, তুমি বলো। এই মুহূর্তে আমি ঠিক এই যে কথাটি আপনাকে বলতে যাচ্ছি তা শুনে আপনি খারাপ ভাববেন না তো? প্রমিস করা উচিত নয়, তাই প্রমিস করছি না, কিন্তু তুমি বলতে পারো, আমি সত্যি কিছু মনে করব না। আর দিনের কথা শুনে আভা নিজের অশান্তি মনটাকে শান্ত করে নেয়। অতঃপর নিজের দুই আঁখি জোড়া বন্ধ করে এক নিঃশ্বাসে বলতে আরম্ভ করে,